নমস্কার বন্ধুরা, সকাল সকাল জোয়ান ভেজানো জল দিয়ে আজকের দিন আমার শুরু হলো। কালকে রাত্রেবেলায় সত্যি আমি করবো না বলেও মাথায় সর্ষের তেল দিয়েই শুয়েছি, কারণ আমার মনে হচ্ছিল আমার একটু তেল দরকার, কিন্তু নারকেল তেল দিলে ঠান্ডা লেগে যাবে সেই একটা ভয় আছে, অলরেডি ঠান্ডা লেগেই আছে। তারপরে রাত্রেবেলায় তখন বাজে প্রায় 12:30, তখন মনে হলো যে তেল যখন একটু দিতেই হবে তখন একটু সর্ষের তেলই দিয়ে এত খারাপ লাগছিল, মানে মাথাটা নিজের নাকের সাথে আর মাথার দূরত্ব কতটুকু গন্ধ নিজেই পাচ্ছিলাম, বিরক্ত লাগছিল। কিন্তু তারপর যা হোক শুয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় উঠে একটা জিনিস ফিল হচ্ছে, সেটা হচ্ছে মাথাটা ভীষণ ভারী। খুব একটা যে তফাৎ উপলব্ধি করছি তা না, তবে মাথাটা ভারী ঠেকছে। আর একটা চার অনুভব করছি যে খুব দ্রুত চান করে ফেলতে হবে, নাহলে এর থেকে মুক্তি নেই। লাভ বলতে এইটুকুই হয়েছে আমার সত্যি। এখন যে পানীয়টি দেখছেন হাতে, এটা হচ্ছে আমাদের তুলসী পাতা ফোটানো জল। শরীরটা যাতে চাঙ্গা হয়ে যায় সেজন্য কি না কি করছি আমি। তো যাই হোক, এখন আপাতত শ্বশুরমশাই এসেছেন টুপুরকে একটু দেখতে, প্লাস এখন কয়েকটা ফোন আসছে, সে সম্পর্কিত ওনার একটু কথাবার্তাও চলছে। কি বৃত্তান্ত সেটা একটু বাদে বলছি আপনাদের। আচ্ছা, আর যে কার্ডটা করে দিয়েছিলাম তোমাকে দিয়েছিলাম, ওটার নাম কি? ওই হেলথ স্কিম? হ্যাঁ, ওইটে সঙ্গে নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে ওদেরকে বলবে এই আমি হেলথ স্কিমে ভর্তি হতে চাই, তাহলে তোমাকে 2 লাখ টাকা পর্যন্ত স্ট্যাট দিয়ে দেবে। তারপর বেশি হলে তখন বিল করে তুমি টাকা দিয়ে দেবে, বিল করে দিয়ে দিলে বিল পেমেন্ট হয়ে যাবে 5 লাখ পর্যন্ত। না, ক্যাশ দিতে হবে না। আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধুস্থানীয় কাকু, তিনি বিপত্নিক এবং আমার শ্বশুরমশাইয়ের কাছাকাছি বয়সের। তিনি কালকে রাত থেকে খুব অসুস্থ, তার হাঁপানির টান সারা রাত তিনি বসেছিলেন, তিনি শুতে পারছেন না, তাহলেই তার কষ্ট হচ্ছে। সেটা তার কর্মসহায়িকা কোনোভাবে আমার শ্বশুরমশাইকে জানিয়েছেন। তার 2টি মেয়ে, তারা দুজনেই বিবাহিত, একটি মেয়ে শিলিগুড়িতে আর একটি মেয়ে শহরের বাইরে। তো এখন আমার শ্বশুরমশাই তাকে বোঝাচ্ছেন যে তোমাকে ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে। ডাক্তারবাবু বলেছিলেন তাকে যে আপনার এখন যে সিচুয়েশন, তাতে কিন্তু এখন আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কিন্তু ভদ্রলোক কিছুতেই হাসপাতালে ভর্তি হতে চাইছেন না। আসলে এই বয়সের মানুষ নিজে নিজে হেঁটে হেঁটে হাসপাতালে যাবেন, এটা হয় না। হাসপাতালে যেতে কারোরই ভালো লাগে না। এই সময়টাই হচ্ছে প্রিয়জনেদের তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেতে হয়। এই সময় আমার শ্বশুরমশাইয়ের কথা শুনে আপনাদের মনে হবে উনি খুব রেগে কথা বলছেন, আসলে কিন্তু সেটা নয়। এইটাই আমার শ্বশুরমশাইয়ের কথা বলার ধরন। উত্তেজিত হলে উনি এইভাবেই কথা বলেন, আর এই উত্তেজনা কিন্তু রাগ নয়। একদম ওকে দেখার দরকার নেই তোমার। ভাগনা আসুক, ভাগনা ওর সন্ধ্যা দেখে নেবে। তোমাকে নার্সিংহোমে ভর্তি হতে হবে আগে জীবনটা। আরে তুমি চলে গেলে তোমার ভাগনাকে কে দেখবে বলো? অতি অবশ্যই গিয়ে দেখো, কোনো রকম কোনো কিছু না, আগে একটু স্টেবল হও, তারপর আসবে। তোমার যে ডাক্তারকে দেখাচ্ছিল সে তো বলেই দিয়েছে যে আপনার অন্য কোনো ব্যবস্থা করুন। হ্যাঁ, না ওসব কোনো কথা শুনতে চাই না। ও তোমার টাকা যাক, তোমার টাকা যাক, তুমি ভর্তি হবে। হ্যাঁ, ওরা পালমোলজিস্ট দিয়ে দেবে, ওকে দেখিয়ে নেবে। তোমার জামাই না হলে আমি কাকে বলবো? বার্ধক্য যে কি কঠিন জিনিস সে তো যেমন দেখতেও পাচ্ছি, উপলব্ধিও করছি, তেমনই একটা জিনিস বুঝতেও পারছি যে মানুষ যখন ছোট থাকে তখনও তার সাহায্যের প্রয়োজন, কিন্তু তখন তাকে ঘিরে থাকে অনেক স্নেহের মানুষ, তারা দিব্য তাকে বড় করে ফেলে। কিন্তু এই বার্ধক্যের সময় অধিকাংশ সময় তো এই বুড়ো মানুষদের স্নেহ হয় নিম্নগামী, এদের দেখবার লোকের বড় অভাব হয়। এই সময়টাই লাগে হচ্ছে ঠাকুরের হেল্প। আর যদি সারা জীবন কর্মটা ঠিকঠাক করেন তাহলে ঠাকুর আপনাকে ঠিক সাহায্য করবে। আমার শ্বশুর মশাই হচ্ছে এর জ্বলন্ত উদাহরণ, যাকে আমি দিন রাত চোখের সামনে দেখছি। হ্যাঁ, তো ভালো কথা। তো কালকে তোমরা সবাই খাবো। আমাদের তরকারি হয়েছিল গতকাল ফুলকপি পোস্ত আর ডাল, আরো কিছু ছিল তার সাথে ফুলকপি পোস্ত আর মানে পোস্ত ফুলকপি আর ডালটা বাড়তি ছিল। আমি দুটো একসাথে রেখে দিয়েছিলাম কালকে। তো আজকে বলেছি যেহেতু ইয়েটাতে ডালটাতে ছিল হচ্ছে পেঁয়াজ, আজকে তো খাওয়া যাবে না শনিবার, তো ওইটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর সেটাতে একটুও জল মিশিয়ে আটা মাখতে, তো সেটাই এখন মাখা হচ্ছে। তো পরিমাণে অনেকটা ছিল, তো তাই আটাটাও অনেকটা মাখা হয়ে গেল। ওই যে অনেকটা মাখা হয়ে গেল। এটা যদি নিচে আলপনা দিকে আজকে কিছু খাওয়া যাবে না, এটা ফ্রিজে ভালো করে ঠেসে ভরে রাখলে
কালকে আলপনা দিয়েছে, সবার জন্য পরোটা করে দিতে পারবে। পরোটা বলো রুটি বলো, তাই না? সবার জন্য খেতে গেলে মাসি একটু লাগবে। এমনিতে আজকে আমাদের হচ্ছে শিম ধনে পাতার তরকারি। এটা খুব ভালো একটা রেসিপি, আমার শর্টসে দেওয়া আছে এটা। আর এই যে শেষে ছড়ানোর জন্য এইটুখানি সর্ষের তেল রেখে দিয়েছে, মানে একটুখানি মানে একটুখানি আর কি। এই যে এইটা, আর ইতিমধ্যে হয়ে গেছে পনির আর সবজি দেওয়া ডাল, মুগ ডাল নয় না মাসি? এটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, তবে একটু হবে। জল প্রায় শুকিয়ে এসছে মাসি, তেলটা দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। বয়স হলে কি হয়, কোমর পড়ে গেলে কি হয়, রান্নার স্পিড সেই মিনা মাসির। আর শুধু সেই স্পিড না, স্বাদও সেই। আর নিরামিষ রান্নাগুলোতে কোনো তুলনা হয় না। আর ইদানিং মাংসটাও খুব ভালো রান্না করছে। আমি গতকাল দেখেছি এইখানটাতে ধূপকাঠি ছাই পড়ে বা যে কোনো কারণেই হোক একটু পুড়ে ফুটো হয়ে গেছে। পোড়া জিনিস একেবারেই এখানে রাখতে নেই, তো এটাকে তুলে দেব। তার পাশে আবার এই যে বুক র্যাকটা, যেটাকে আলমারি করেছি, এই জায়গাতে একটা আলমারি আসার কথা, শ্বশুরমশাই কিছুতেই আনতে দিতে চাইছেন না। তো যাই হোক, সেটা কারণটা পরে বলছি। তো এখন এইটাও খুব অগোছালো হয়ে গেছে। যে জিনিস নিয়মিত ব্যবহার হয় সেগুলো একটু অগোছালো হবেই হবে। তো এখন আপাতত আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। যেহেতু স্নান হয়ে গেছে, সেহেতু প্রথমে ভাবলাম এই কাজটাই করি। এখন যেমন একটু একটু ঠান্ডা আমার লাগছে, আমার মনে হচ্ছে যে কিছু গায়ে দিলেই হয়তো বা গরম লাগবে। তো যাই হোক, যেটা বলছিলাম আমার শ্বশুরমশাইয়ের প্রসঙ্গ, উনি যদি জীবনে 100টা কাজ করেন, তাহলে 90টাই করেছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। তবে কি জানেন, ভদ্রলোকের নিজস্ব কিছু স্টাইল আছে। আপাতত ভাবে দেখে যেটাকে আপনার মনে হবে প্রচন্ড ডমিনেটিং, ভীষণ লাউড। এই যে দেখলেন তো কিরকম চিৎকার করে করে কথা বলছে, সবাইকে বকে বকে কথা বলছে, যার ফলে কি হচ্ছে, মানুষ ওনাকে খুব তাড়াতাড়ি জাজ করে নিত, এবং সেটা অবশ্যই নেতিবাচক ভাবেই নিত। মানুষের জন্য অনেক কিছু করতেন এবং মানুষ তাকে খুব একটা মানে পছন্দ করতেন না, বা তার কথা ভুলে যেতেন। এটা একটা তার দুঃখ চিরকালেরই রয়েছে, সেটা তিনি মাঝে মাঝে বলেনও, এখনো বলেন। কিন্তু কি হয়েছে জানেন, ভদ্রলোক সবার জন্য চাইতেন কিন্তু ভালোই, এবং তার কথা শুনে চললে সবসময় যে খারাপ হতো তা নয়, অধিকাংশ সময়ই কিন্তু ভালো হতো। কিন্তু উনি খুব একটা পোলাইট তার জীবনে কোনোদিন ছিলেন না। এইটার জন্যই তিনি এত অপ্রিয় হতেন সবার জন্য করে। কিন্তু কি বলুন তো, জাগতিক মানুষেরা তাকে কি বুঝলো বা কি না বুঝলো, সেটা তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব ভালোই বুঝতে পারি। ওপরে একজন যে বসে আছেন না, তিনি কিন্তু সারা জীবন আমার শ্বশুরমশাইকে তাকিয়ে তাকিয়ে দেখেছেন। তারপর কি হয়েছে, যখন তার আসল কথাটা, যে মানে যে সময়টা তার হেল্প লাগবে, সেই সময়টা তিনি রাজার মতো বেঁচে আছেন। এই সময় আমার শ্বশুরমশাই যে জীবনটা বেঁচে আছেন, সেইটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন। সেই সময়ে তিনি এখন এইভাবেই বেঁচে আছেন। হ্যাঁ, আমার শাশুড়ি মা নেই, সেটা একটা তার মস্ত বড় খালি জায়গা বটে, কিন্তু বন্ধুরা, এটা জগতের নিয়ম, কাউকে না কাউকে আগে যেতেই হবে। কিন্তু ওটুকু যদি আপনি বাদ দেন, তাহলে না আছে আমার শ্বশুরমশাইয়ের কোনো রকম আর্থিক অসুবিধে। তার দুটি ছেলে মেয়ে অত্যন্ত সুন্দরভাবে বড় হয়েছে। তার ছেলে ঘরের খেয়ে চাকরি করতে পারছে, সরকারি চাকরি করছে। ছেলে প্রত্যেকদিন বাড়ি আসছে, এবং ছেলের পরিবার তথা মেয়ের পরিবার সব মিলিয়ে মিশিয়ে তারা ভালো আছে, এবং তারা খুব সুন্দরভাবে আছে। এবং সব থেকে বড় কথা, আমার শ্বশুরমশাই নিজের বাড়িতে আছেন, নিজের কমফর্ট জোনে আছেন, এবং আলপনা দির মতো একজন হেল্পিং হ্যান্ড ওনাকে সারাক্ষণ দেখাশুনো করছেন। এবং ওনার শারীরিক সে অর্থে কোনো রকম অসুবিধে এখনো পর্যন্ত নেই। কোনো রকম বলা ভুল, এই প্রায় 85 বছর বয়সে যেগুলো মানে একেবারে অবধারিত সেগুলোই হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু মেজর কোনো অসুবিধে নয়। উনি এখনো সমস্ত কিছু খেতে পারেন, নিজে হাতে বাজার করতে পারেন, কারোর ওপর নির্ভরশীল নন। এবং ছেলে খুব সুন্দরভাবে মানে বাবার প্রতি ভীষণ যত্নবান, এবং ছেলে যোগ্য ছেলে, সেটা তো আর বলে দিতে হবে না। আমার ননদের দিক থেকে আমার শ্বশুরমশাই কিন্তু খুব খুশি, জানেন তো বন্ধুরা। এক তো হচ্ছে খুব ভালো চাকরি করে, তাছাড়া আমার নন্দাইটা এত ভালো, আর এদের দুই ভাই বোনের না খুব মিল, মানে আমার ননদ আর আমার হাজবেন্ডের সব মিলিয়ে মিশিয়ে একটা পরিপূর্ণ মানুষ যা কল্পনা করে সবটুকুই আমার শ্বশুরমশাই কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন। তো কিন্তু তার জীবনেও লড়াই ছিল, তিনিও নিঃস্বার্থভাবে সবার জন্য করেছিলেন। কে তাকে পৌঁছলো কে পৌঁছলো না, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর খুব একটা ম্যাটার করে না। ওপরে অদৃষ্টে যিনি বসে আছেন,
তিনি আমার শ্বশুরমশাইকে দুহাত তুলে যে আশীর্বাদ করেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটা বুঝতে পারি। এই যে কাকুর সাথে এত ধমকে ধমকে কথা বলছিলেন, হ্যাঁ, আমি ইচ্ছা করে বলতেই পারতাম যে বাবা প্লিজ একটু আস্তে করুন, এই কিছুদিন আগে পর্যন্ত আমি বলতাম। এখন আমি বুঝতে পেরে গেছি এইটাই এই মানুষটার স্টাইল, এবং এইভাবেই তিনি কথা বলছেন। ওই কাকু যদি আমার শ্বশুরমশার কথা শুনে ভর্তি হয়ে যান, তাহলে কি হবে জানেন, কাকু ভালো থাকবেন। কিন্তু এর জামাই যখন এসেছিলেন তখন আমার শ্বশুরমশাই এভাবে একটু ধমকে ধমকেই কথা বলছিলেন, জামাই বিরক্ত হচ্ছিলেন হয়তো, হ্যাঁ, কিন্তু কি হচ্ছিল, অথবা এই মুহূর্তে কাকু যদি ভর্তি হন, ডাক্তারবাবু ব্যাপারটাকে ঠিকঠাক ভাবে ম্যানেজ করে দিতে পারবেন। তখন জামাইয়ের মনে হবে কিছুই তো হয়নি, মেয়েদের মনে হবে কিছুই তো হয়নি, কাকু তাহলে এত সত্য কাকু এত তাহলে ধাক্কা মেরে মেরে আমাদের পাঠাচ্ছিল কেন। কিন্তু কি হয়েছে, যদি ধাক্কা মেরে না পাঠাতেও ব্যাপারটা ডেটোরিয়েট করতো, তখন কিন্তু আর ফেরানো যেত না। কিন্তু এই যে এইভাবেই মানুষটি খারাপ হয়ে এসেছেন সারা জীবন সবার কাছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ওপর থেকে অদৃষ্টে, আবারও বলছি, যিনি বসে আছেন তিনি আমার শ্বশুরমশাইকে দুহাত তুলে আশীর্বাদ সারা জীবন করে গেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা বুঝতে পারি। এই রঙের বিছানার চাদর না ঘরটাকে খুব সুন্দর করে তোলে। তো আমার এটাকে তুলতে ইচ্ছা করছে না, কিন্তু অনেক দিন হয়ে গেল, এটা পাতাও আছে। তো এখন এটাতে পাতবো। এই চাদরটাকে আর আমার ভালো লাগছে না, এটাকে বাতিল করতে চাই, কিন্তু কয়েকবার পেতে, মানে খুবই ভালো আছে, কিন্তু কোথাও ফাটা ছাড়া কিছু হয়নি, কিন্তু কেমন যেন একটু মলিন মলিন হয়ে গেছে। তো আর কয়েকবার পেতে নিয়ে এটাকে বাতিল করে দেবো। কিন্তু কি জানি কেন আমার একদম বিছানা চাদরটা তুলতে ইচ্ছা করছে না। সেটা কিন্তু এটা তুলতে হবে, সে কলকাতায় গেছি তারও অনেক আগেটা পেতেছি। তো আলপনাদি ঢাকা দিয়ে রেখেছিল জন্য সরস্বতী পুজোর আগ দিয়ে তো সেদিনই রাত্রে এলাম, পরের দিনই সকালবেলা, এটা তোলা হয়নি, সেদিন তুললেই হতো। কিন্তু আমার আসলে কালকের মধ্যে পুরো মানে ফ্লোরেতে যত বিছানা চাদর সব তুলে ফেলবো, কিন্তু মেশিনে একসাথে তো দেওয়া যাবে না, মেশিনটার উপর চাপ পড়ে যায়, সেজন্য দুটো দুটো করে তুলি, সর্বসাকুল্যে 4টে। তাই জন্য আজকে এটা কাঁচা হয়ে গেল, কালকে না হয় আরও 2টো কাঁচা দিয়ে দেবো। না, আর মন ছোট করবো না, তুলেই ফেলি। এই যে বুক র্যাকটা, যেটা এখন আলনার জামা কাপড় হিসেবে ব্যবহার করছি, সেটা তো দেখতে অতি খাজা লাগছে। আমার শ্বশুরমশাই কিছুতে এটাকে না করতে দিচ্ছেন না, বলছেন যে এতগুলো নিচে আলমারি রয়েছে, আমি তো আর কদিন, তারপর তোরা ওই আলমারিগুলো নিয়ে কি করবি, ভেজে খাবি না কি? প্রত্যেকটা ব্র্যান্ডেড আলমারি, এত দামি দামি, ওগুলো নিয়ে কি করবি? আর আলমারি বাড়াস না, যেমন চলছে চলুক, তোরা অন্য কোনো একটা ব্যবস্থা কর, কিন্তু আলমারি আর কিনিস না। তো আমাদের কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছিল যে একটা আলমারি আমরা এখানকার জন্য কিনবো, কিন্তু যাই হোক শ্বশুরমশাই বারবার করে বারণ করছেন। এখন এটার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। আর আমি বুম্বাদার কাছ থেকে একটা জিনিস শিখেছি, ভাই, এই কোন জিনিসটা তোমার এক্ষুনি লাগবে, সেটা ছাড়া তোমার চলছে না, তুমি সেটা কেনো আগে, সেইটাকে আগে কেনো। তো আমি ভেবে দেখলাম যে এইটা ছাড়া আমার চলে যাচ্ছে। এখন যদি আমি এটার সামনে 2টো স্প্রিং দিয়ে ওই একটা পর্দা মতো টাঙিয়ে দিই, তাহলে জিনিসটা খুব খারাপ দেখতে লাগবে না, তবে হ্যাঁ পর্দাটা সুদৃশ্য দেখতে হতে হবে। তো ভাবছি যে এটাকে পরে করব। তো এখন আপাতত এই 2টো বিছানা করে ফেলি, তারপর দিয়ে দেবো হচ্ছে ওই ইয়েতে ওয়াশিং মেশিনে না, ওই আমি কমফোর্টটা দেবো। কমফোর্টটা দিতে মানে এটা যেটা হতো যে বন্ধ করে মানে মেশিনের মতো চলে যাবে, আমি শুতে চলে যাব, সেটা করা যাবে না, কারণ কমফোর্টটা দিতে গেলে একদম শেষে তখন দিতে হবে। তো সেটার জন্য আমার একটু অপেক্ষা করতেই হবে, তাই জন্য ভাবলাম যে না, এই কাজটাই আগে করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো যাই হোক, তারপরেতে এখন এটা পেতে নিই। আর একটা জিনিস আমি খেয়াল করছি নিজের মধ্যেই, একটা জিনিস, যে এই সমস্ত বিছানা চাদর আমি কিন্তু অর্ডার করেছি, করার পর আমি খেয়াল করছি যে খুব অল্প সংখ্যক বিছানার চাদরই আছে যেগুলো আমার খুব বেশি শেষ পর্যন্ত ভালো লাগছে। এই যে যেটা পাচ্ছি সেটাও আমার এখন আর অতটা ভালো লাগে না। যখন নতুন পেতেছিলাম বা কিনেছিলাম তখন সেটা খুব সুন্দর ছিল, যেই 2বার করে ধুয়েছি কেচেছি সেগুলো একটু মলিন হয়ে গেছে, তখন আর সেগুলো আমার পাততে ইচ্ছা করছে না। তো আমি ঠিক করেছি যে এইবারেতে, এই বছরে 2025-এ আমি জামা কাপড়, বিছানার চাদর টাদর এগুলো না মোটেই খুব একটা কিনবো না। এই জামা কাপড় অনেক সময় বলে না যে জামা কাপড়ে ইনভেস্ট করবো না, বুম্বাদা এই কথা বলতে আমাকে খুব ভীষণভাবে বারণ করেছে, বলছে তুই জামা কাপড় কোনো দিন ইনভেস্টমেন্ট নয়, ইনভেস্ট করা, এটা তুমি একটুখানি বাংলা তর্জমা করে দেখো ব্যাপারটাকে কি দাঁড়ায়। জামা কাপড় কি কখনো ইনভেস্টমেন্ট হতে পারে? সবসময়ই খারাপ ইনভেস্ট, ওটা প্রয়োজন, ওটা তোমাকে কিনতে হবে, কিন্তু ওটাকে তুমি মানে আমি জামা কাপড়ে ইনভেস্ট করবো না, এই শব্দটাই ভীষণ ভুল। তো আমি যেটা বলছি যে আমি এক্ষুনি সেটাই কিন্তু ভুল করে বলতে যাচ্ছিলাম, জন্য এত কথা এলো যে বছর আমি জামা কাপড় কিনবোই না, যদি কিনতে হয়
তাহলে এবছর আমি ধাতু কিনবো, সত্যি কথা। সেটা রূপোও হতে পারে, ইনফ্যাক্ট রূপোই হয়তো বা হবে। তো যাই হোক, এই যে এখন না চট করে ওই কাজের ঘোরে এটা টাঙিয়ে বলছি, এটা চাপিয়ে দিয়েছি, খেয়াল করিনি যে এটাতে ওই যে টুপুরকে বুম্বাদাকে আজকে খেতে দিয়েছি তখন একটু ডাল পড়ে গেছে, তাই জন্য এটা একদম বাজে লাগছে দেখতে। সেজন্য তাড়াতাড়ি করে এটাকে সরিয়ে নিয়ে আগে মুছে নিই, তারপর আবার না হয় এটাকে চাপানো যাবে। এখন এই গরম জলটা তো চাপাতেই হবে, কারণ অনেকগুলো জিনিস ভেজাতে হবে, সেসবগুলোর জন্য তো লাগবে। তো চায়ের জল এটাতেই আমি তারপরে আবার দিয়ে দেবো। তো যাই হোক, এখন এখানে ভিজিয়ে নিচ্ছি হচ্ছে 2 কাপেই মেথি। আজকে 2 কাপে এক জিনিসই হলো, কিন্তু প্রত্যেকদিন এক জিনিস হয় না। বুম্বাদার মেথি হলে আমার হয় জোয়ান, বা বুম্বাদার জোয়ান হলে আমার হয় মৌরি, এই সবগুলো হয়। তো সেক্ষেত্রে কাপগুলো আলাদা আলাদা রাখি। আমার বর তো উল্টো জামা পরে বিয়ে বাড়ি চলে যায়, সেরকমই কাপ দেখে সে খায় না, মানে যেটা হাতের কাছে পেলো সেটাই খেয়ে নিল। সেই জন্য যেদিন আমারটা যেটা যেখানে থাকে সেই জিনিসটা আমি আমার কাপটা একটু আলাদা সরিয়ে রাখি, আর ওরটা চোখের সামনে রাখি। তো যাই হোক, এখন এই যে টুপুরের জন্য কিশমিশ এবং কাঠবাদাম ভিজিয়ে রাখছি। আগে আমরা প্রত্যেকদিন খাচ্ছিলাম, কিন্তু বুম্বাদা খেতে চায় না, ছাড়িয়ে ছাড়িয়ে দিলে তাকে তবে সে খেতে হয়। ওই লাট সাহেবিগুলো করে, আর ভাল লাগে না। ওই জন্য আমি আর আমার নিজেরও খেতে খুব একটা কাঠবাদাম ভাল লাগে না, সেজন্য ইদানিং আমি আর আমাদের জন্য ভেজাই না। তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেল। এবার গরম জলে একটুখানি এগুলোও ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে তারপরে ওই গ্লাসখানা হাতে নিয়ে একটু আমিও রানীর মতো বসে একটুখানি জল পান করবো আর কি। তো যাই হোক, কিন্তু ভেজানোতে মানে একটু বেশি গরম হয়ে গেছিল আর কি, মানে খেতে একটুখানি সময় লাগবে। তো আরেকটা যেটা হলো যে সকালবেলার জন্য আমি রান্নাঘরটাকে মোটামুটি হয়ে গেল। হয়ে যাওয়ার পরেতে এইবারে যাব হচ্ছে একটু দেখতে বারান্দায় কি অবস্থা, কারণ কমফোর্টটা দিতে হবে যতক্ষণ কাঁচা মানে শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগে, তার আগে দিলে চলবে না। আর এটা কাচতে সময় লাগবে 45 মিনিট। তো এখন গিয়ে দেখি, এই কাজগুলো করতেও তো সময় লেগেছে, তাছাড়া ফোনও এসেছিল, সব মিলিয়ে মিশিয়ে সময় তো কিছুটা কেটে গেছে, কিন্তু আরো ঠিক কতক্ষণ সময় বাকি সেটা একটুখানি আমাকে দেখতে হচ্ছে। আজকে একদিন পর ভদ্রলোক বাড়ি এসেছেন, এসেই আমার সাথে একটুখানি ঝিঝি ঝগড়া হয়ে গেছে তার। শুনে গোসা করে সে মেয়ের সাথে কথা বলছে, আমার সাথে বিশেষ কথা বলছে না। আমিও তাকে বইয়েই গেল তুমি কথা না বললে টাইপের ভাব নিয়ে বসে আছি। তো যাই হোক, এখন 21 মিনিট আছে, তো ঠিক আছে, আর মোটামুটি 11 মিনিট পরেই কমফোর্ট দিতে পারবো। তো ততক্ষণ একটুখানি জল টলগুলো খাই, আর একটা ফোন করতে হবে এক বন্ধুকে, তাকে একটু ফোনটা করে নিই, তারপর সবকিছু মিটিয়ে আপনাদের সামনে আসছি। যাই হোক, কমফোর্টটা দিয়ে দেওয়া হয়ে গেল, আর তো কোনো কাজ নেই এখন। ওটার মতো কেচে বসে থাকবে, সকালবেলায় উঠে ওটা মেলে দেওয়া যাবে। আর আজকের দিনের শেষ কাজ আমার এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে ভিডিওটাকে এডিট করা। মোটামুটি যেটুকু করণীয় সেটুকু গুটিয়ে নিয়েছি আজকের দিনে। ভিডিওটা এডিট করতে হবে, আর আমার আর একটা কাজ থাক, সেটা কালকে করবো। রাত আর ভালো লাগছে না। তো ঠিক আছে, আপাতত এই জলটা এত গরম নিয়ে নিয়েছি না যে খেতে পারছি না, কিন্তু আর ঠান্ডা জল মেশাবো না, একটু রয়ে সয়ে খাবো আর কি। তো আজকে হয়তো ব্লগটা একটু ছোটই হলো, কি আর করা যাবে, এক একদিন এরকম হতেই পারে। তো যাই হোক, ঠিক আছে, নিজেই ছোট ব্লগ করি, নিজেই নিজেকে আবার মানে জাস্টিফাই করার চেষ্টা করি, অজুহাত দিই কেন আজকে ব্লগ ছোট হলো। যাই ঠিক আছে, হয়েছে তো একটা ব্লগ, তাহলেই হোক। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং অবশ্যই একটা লাইক দেবেন। যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক দেবেন, এবং সমমনস্ক বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিও তাদের কাছেও পৌঁছে যায়। আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।